এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া আমি কখনো ভুলব না। বসুন ডাক্তারবাবু, বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা মাত্রই একটি দেখতে পেলাম। জানলার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটা বেতার মোড়া। সেটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ সুরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগীর কথা বলি, তাই আপনি শুনুন। একটু হেসে আবার সেখানে বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয়ও আছে, বুঝলাম। খানিক ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলেও নিস্তার ঠিক নেই। ক্ষীণ স্বরেই প্রথমে তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু? পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসে বললাম, সে চেষ্টাই করাই তো আমার কাজ। আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি। কি তেমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই আমি মারা যাই। রুগীর এমন কথার উত্তরে কি যে বলবো কিছুই ঠিক ভেবে পেলাম না। মনে মনে তখন এক বিলম্বর জন্য অস্থির হয়ে উঠেছি। রুগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই আমি মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কেই বা আপনার ফি দেবে বলুন তো? আচ্ছা, পাগল রুগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই বা পেলাম। আমরা কি শুধু আর ফির জন্যে সবসময় আসি? তা কিন্তু নয়। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোকও আছে। পৃথিবীতে মানুষত্ব তাহলেই এখনো আছে না ডাক্তারবাবু? কিন্তু ফির ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝবেন ডাক্তারবাবু? বুঝেছেন ডাক্তারবাবু? ওই ভীতি ছোট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নিয়ে নেবেন, আর একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা ছোট্ট কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এ কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ তা জানে না। জানলে ওরা ওখানে ওটা থাকতে দিত না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যে আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওরা ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস মরার আগেই আর আমি কিছু করব না, তারাই পাবে সব। আমি এবার বলতে চাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেন, তার আগে একটা কথা বলে নি। এই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও আমি ঠিক জানি না, কিন্তু জানেনি তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশি অপেক্ষা করা যায় না। মোড়ক থেকে উঠে পড়লাম। মোড়ক থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি কি? খাট থেকে আওয়াজ হলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তে সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহে ঘামে ঘাম হয়ে গেল। সে হাত বরফের মতো ঠান্ডা। রুগী মৃত। শুধু মৃত হলেও এতখানি আতঙ্কে আমার বোধহয় কারণ কোনো থাকতো না, কিন্তু ব্যাপারটা আলাদা। ডাক্তারের শাস্ত্রে যা কিছু সত্য থাকে তা
তাহলেই রুগী এইমাত্র এখনই কখনো মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আর খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে ওর ব্যাপারের অর্থই বাকি। তখন কিন্তু স্থিরভাবে কোনো কিছু চিন্তা করবার আর ক্ষমতা আমার কাছে নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে এসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে এক ফোঁটাও তেলও নেই। আলোটুকু। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকু যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলছে দেখে আমি দ্রুতপদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে অনেকটা এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার ঠিক মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেলই বা কি করে। তার পরদিন দিনের আলোয় লোকজন সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝকার বাড়ির নিঃসঙ্গ রুগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার জন্য ব্যবস্থা করছিলাম। তার ছেলে আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকারের রহস্যে সাহাবে মীমাংসা কিন্তু আমি এখনো করে উঠতে পারিনি। ধন্যবাদ। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী এইরকম অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী সমস্ত আপডেট সবার প্রথমে শোনার জন্য ধন্যবাদ।